সংসার একটা এমন জায়গা যেখানে আমাদের ভালো লাগা খারাপ লাগা জড়িয়ে থাকে। একটা সংসারকে ঘিরে আমাদের কতই না আশা থাকে। তবে জানো তো, একটা সুন্দর সাজানো সংসার ভেঙে ঠিক তখনই তছনছ হয়ে যায় যখন এই সংসারে আমরা নিজের চেয়ে অন্য কাউকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন ওই মোটামুটি 6টা 15-20, এক্স্যাক্ট টাইমটা আমার সঠিক মনে নেই। তবে জানো তো কী হয়েছে, বেশ কয়েকদিন ধরে না আমাকে ভোলা রোগে ধরেছে বলতে, সকালবেলা উঠে আমি বাসি কাজকর্ম সেরে যখন বাসি নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি, বাসি নাইটিটা যখন আমার সাজো হয়ে যাচ্ছে, আর যখন আমি রান্নাঘরে ঢুকছি তখন গিয়ে দেখছি যে রাত্রের বাসি থালা বাসন আমি ধুইনি। আর যতক্ষণে বাসি থালা বাসনে আমার নজর পড়ে ততক্ষণে আমার বাসি জামা কাপড় একদম ধুয়ে মেলে দেওয়া হয়ে যায়। আর তারপর এক প্রকার বাধ্য হয়ে সাজো জামা কাপড়ে আমাকে কিন্তু বাসি থালা বাসনগুলো ধুতে মাজতে হয়। তখন আর কোনো কিছু করার থাকে না। আজকেও ঠিক সেরকমই হয়েছে। একদম সমস্ত কাজকর্ম সেরে একদম নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। পরে ঘরে এসে দেখি থালা বাসনগুলো রয়েছে। যাকে আজকে এভাবে থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি। আর তারপর সোজা রান্নাঘরে এসে গ্যাসটাকে পরিষ্কার করে এই তো দেখো না, এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের সাথে সাথে তরকারিও তো বসিয়ে দিতে হবে, একটু তাড়াহুড়োও রয়েছে। আজকে আমাদের মোটামুটি ওই 10-11 দিন হতেই গেল। তবে আজকেও কিন্তু আমাদেরকে সেই সাদা তরকারিই খেতে হবে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে একটু চা বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল সকাল না চায়ে একটু আদাও দিয়ে দিলাম। এমন একটা সকাল থাকে যে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, আবার কোনো কাজকর্মও করতে ইচ্ছে করে না। আর সেই জন্য চা না খেলেই তো নয়, চায়ে যদি একটু আদা দেওয়া যায় না তাহলে অনেকটা ফ্রেশ লাগে আর চনমনেও মনে হয়, জানো তো। আর প্রত্যেকদিন আমি খুব একটা আদা খাইও না। আর আজকে যেহেতু আমি লিকার চাই করেছি সেই জন্য একটু আদা দিয়ে দিলাম। অবশ্য দুধ চায়েও কিন্তু আমি মাঝে মধ্যে আদা দিয়ে থাকি। আমার যেদিন যেরকম ইচ্ছে হয় আমি সেই দিন সেরকমভাবে চা খাই। সে তুলনায় বলতে পারো আমার সংসারে না আমি এখন বর্তমানে স্বাধীন। আমার না খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান আছে, না কোথায় যাওয়ার কোনো রেস্ট্রিকশান আছে। আমার ইচ্ছে মতো আমি সংসারটাকে গুছিয়েও নিতে পারি, আবার ইচ্ছে মতোও চলাফেরা করতে পারি। তবে কি বলো তো, প্রথম থেকে যে আমার উপর অনেক বিধিনিষেধ ছিল তা কিন্তু নয়। এই সংসারে কখনোই আমার উপর কেউ কোনো দিন কোনো বিধিনিষেধ চাপায়নি। আমি বরাবরই এই সংসারে কিন্তু মুক্তই ছিলাম, স্বাধীনই ছিলাম। তবে একটা কথা কি জানো তো, তোমার সংসারে যে তুমি সুখী আছো সেই সুখটা অন্য কারোর ভালো নাও লাগতে পারে, অন্য কারোর সহ্য নাও হতে পারে। সেজন্য একটা ভালো সংসারকে কিভাবে নষ্ট করতে হয় সেটা কিন্তু অনেক মানুষেরই জানা আছে। ঠিক সেই রকমভাবেই বলতে পারো আমার এই সংসারটা কিন্তু নষ্টই হয়েছে। যাকে ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। আমি নিজেকে অনেক শক্ত করতে পেরেছি, আমি নিজেকে অনেক কিছু শিখিয়ে নিতে পেরেছি। বলতে পারো একাকিত্ব আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি স্বাবলম্বী হয়েছি। এর থেকে আর বড় পাওনা কি আছে বলো তো? যারা ভেবেছিল যে এই সংসারটা আলাদা হলে হয়তো আমার অনেক ক্ষতি হবে, তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে না, তোমরা আমার সংসারটাকে ভেঙে দিয়েছো, তো এই ভাঙা সংসারটাকে আমি আমার নিজের মতো করে গড়ে নিয়েছি। যাকে গল্প করতে করতে এক কাপ চা কিন্তু খেয়ে নিয়েছি। আর ওদিকে আজকে হচ্ছে বিছানার চাদর, তারপর ঘরের পর্দা, জানালার পর্দা সমস্ত কিছু ধুয়ে দেব। মানে একটু একটু করে আমরা কিন্তু ধোয়া কাচার পর্ব শেষই করে দিচ্ছি। আর ধোয়া কাচা যেহেতু দুজন মিলে করছি সেজন্য কষ্টটা অনেকটা কম হয়েছে। তবে আজকে আমার কষ্টের থেকেও না আমার বরের কষ্টটা একটু বেশি হয়েছে। একে তো ব্যথা বেদনা রয়েছে তার, আর তার উপরে সে ছাড়ছে না। সে নিজেই যখন কাচবে আমিও কিন্তু আর জোর করতে পারছি না। ওদিকে টাইম কলের জল ছিল, সেগুলো দিয়েই কিন্তু অর্ধেকের বেশি কাছাকাছি হয়েই গেছে। আর ওদিকে সে বিছানার চাদরটাও মেলে দিল, আর আমি কিন্তু পর্দাগুলো এখন তারে মেলে দিচ্ছি। আর এদিকে যে তারটা মেলা রয়েছে সেখানেও কিন্তু অনেক জামা কাপড় মেলেছি। এই বিছানার চাদরটা জানো কতদিন বয়স হয়ে গেল? এই বিছানার চাদরটার বয়স প্রায় 5 থেকে 5.5 বছর, না 5.5 বছরেরও বেশি, প্রায় 6 বছর হতে গেল।
এই বিছানা চাদরটা মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলাম। 6 বছর ধরে এই 100 টাকার চাদরটা যে এখনও ভালো আছে সেটাই কিন্তু আমাকে অবাক করে, জানো তো। আর এই বিছানার চাদরটা বিছানায় পাতলেও খুব ভালো লাগতো। তবে যেহেতু আমার ছেলে হওয়ার পর সাইডে একটা কোনো কিছুর সাপোর্ট দেওয়ার দরকার ছিল, যেহেতু শীতের সময় আমার ঘরটাতে প্রচুর হাওয়া ঢোকে, সেই জন্য ওই বিছানার চাদরটা দিয়ে এক প্রকার আমি কিন্তু আমার ওই বেডের সাইডের পর্দা বানিয়ে নিয়েছি। আচ্ছা, আগের দিন যখন বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিন্তু আম নিয়ে এসেছিলাম। আমটা দেখেছো একদম পাতা সমেত ছিল। আমটা মোটামুটি 200 গ্রাম ওজন ছিল। এই আমটা নিয়েছি কেন বলো তো, আমার ছেলে চাটনি খেতে ভীষণ ভালোবাসে। আমি যাই রান্না করি না কেন, আমার ছেলেটা সত্যি খুব লক্ষ্মী, ও যা রান্না করে দিই তাই খায়। তবে সেই সাথে যদি ওকে একটু চাটনি দেওয়া যায় তাহলে ও একদম ঝামেলা করে না, ও নিজের মতো করে ভাতগুলো সব খেয়ে নেয়। জানো, প্রথমে ভেবেছিলাম আমটাকে হয়তো পিলার দিয়ে পিল করতে পারবো, পরে দেখা গেল আমের খোসা ছাড়াতে আমার যে পরিমাণ সময় লাগবে সেই সময়টাতে আমার চাটনি রান্না হয়ে যাবে। তাই অগত্যাও ঘর থেকে আবার বটি নিয়ে এলাম। আমি খেয়াল করে দেখলাম যে বটি দিয়ে আম কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তবে অবশ্য আমার বর আগেই বলেছিল যে তোমার কিন্তু এই আম চুলতে সারাদিন লাগবে, তার থেকে তুমি বটি দিয়ে কাটো, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে ওর কথা শুনেছিলাম না, বড়দের কথা কিছু সময় শুনতে হয় জানো তো, নাহলে পরে গিয়ে অসুবিধে হয়ে যায়। আচ্ছা, গল্প করতে করতে আমগুলো কি সুন্দর করে কেটে নিয়েছি না, এখন আমি চাটনি বসিয়ে দেব আর সেই সাথে সবজি টবজিও রান্না করে নেব। আমি যখন বিয়ে করে এসেছিলাম, বিয়ের পর যখন প্রথমেই ঘরের দিকে তাকিয়েছিলাম, তখন এই ঘরটায় বিশ্বাস করো কোনো কিচ্ছু ছিল না। আমাদের বাড়ি থেকে তো খাট শোকেস এগুলো খানিকক্ষণ পরে এসেছিল, মোটামুটি ওই বেলা 12টা না বিকেল 3টের পরে। ততক্ষণও পর্যন্ত এই ঘরটা পুরো ফাঁকা ছিল। আমি ভেবেছিলাম যে ঘরটা পুরো ফাঁকাই রয়েছে, না জানি ঘরটাকে কোনো দিন সাজাতে পারবো কি না, নিজের মতো করে সংসারটাকে গোছাতে পারবো কি না। তবে প্রথমে তো সংসারের উপর অতটাও মায়া ছিল না, কিংবা প্রথম কোনো কিছু জানতামও না, সুতরাং আমার এই ঘরটা কিন্তু এতটাও সাজানো গোছানো ছিল না। তবে জানো তো, কোনো কাজই হোক কিংবা কোনো কিছুই হোক, আমরা কিন্তু একে অপরকে দেখেই শিখি। ঠিক তেমন আমিও কিন্তু আস্তে আস্তে হয়তো এ বাড়িতে ও বাড়িতে যেতাম, এর ঘর ওর ঘর দেখতাম যে সবার কত সুন্দর ঘর সাজানো আছে, ছোট ফুল দিয়ে শোপিস দিয়ে। তখন একটু একটু করে মেলা খেলায় গেলে আমিও কিন্তু ছোটোখাটো করে কোনো জিনিস কিনে আনতাম, ওই ঘর সাজানোর টুকিটাকি জিনিস কিনে আনতাম, ছোট্ট পুতুল কিনে আনতাম। তা করতে করতে শোকেসটাকে সাজিয়েছিলাম, সবই তো ফাঁকা ছিল। আর এরপর আস্তে আস্তে যত দিন বেড়েছে ততই হয়তো ঘর সাজানোর নেশাটাও বেড়েছে, আর সেই সাথে ঘরের একটা করে জিনিসও বাড়ানোর চেষ্টা করেছি। যেমন একটা বছর গিয়ে আমি কিন্তু একটা জিনিস করেছি ঘরে। আমার বিয়ের সময় শুধুমাত্র আমার বাবা দিয়েছিল হচ্ছে খাট, আর এই আলনাটা দেখছো, আলনা, শোকেস, ডাইনিং টেবিল, ব্যাস এ কটাই দিয়েছিল। আর তারপর অনেকটা বছর পর একটু করে যেমন আলমারি বানিয়েছি। ওহো, আমার বান্ধবী আমাকে কিন্তু একটা টেবিলও দিয়েছিল, যে টেবিলটা এখন আর তোমাদেরকে দেখায় না। আগে যখন ঘরে ফ্রিজ ছিল না, ওখানটায় টেবিলটা রাখা ছিল। যাই হোক, কি বলতো, একটা সুখী সংসার অনেকেই পছন্দ করে না, আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আসলে সংসার জীবনে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, জানো তো। কথা বলি, বিয়ের পর থেকে এই সংসারটাকে না আমি আমার মতো করে গুছিয়ে রাখতে চেয়েছি। আর আমি না সবার সাথে মিলেমিশে থাকতেও পছন্দ করি। তবে কেন জানি না, এই পরিবারে কিংবা এই সংসারে আমি যে সবার পছন্দের কারণ হয়ে উঠতে পারবো না, সেটা আমি কখনো বুঝে উঠতে পারিনি। আর সেই ক্ষেত্রেই কিন্তু আমি অনেকটা ধাক্কা খেয়েছি, জানো তো। আর এই ধাক্কাটা একটা মেয়ে মানুষের জন্যই খেতে হয়েছে আর। তবে তার নাম নেওয়ার মতো অভিরুচি তো আমার নেই, এই কথাটা বলতে পারি যে যাকে সে যা করেছে খুব ভালো করেছে। একটা সংসার ভেঙে যদি সে ভালো থাকতে পারে তো জানো তো, আগে হয়তো এই জিনিসগুলো ভাবতাম, খুব খারাপ লাগতো। তবে এখন আর আমার এই সব জিনিস নিয়ে কোনো খারাপ লাগি নেই। আমি জানি যে এই সংসারটা আমাকে স্বাবলম্বী করেছে, আমি শক্ত হয়েছি, এখন আমি একা সব কিছু সামলাতে পারি। হয়তো এই ঘটনাগুলো না ঘটলে আমি আমার এই সংসার জীবনে এখনও পর্যন্ত স্বাধীন হতে পারতাম না, এখনও পর্যন্ত আমাকে অন্যের উপর নির্ভর করতে হতো, তাই না? যাকে গল্প করতে করতে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর এরপরে কিন্তু আমরা খেতেও বসে পড়েছি। ওদিকে খেয়াল করে দেখো, আমার বর গোপাল ভাঁড় দেখছে আর খাচ্ছে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।